ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে বাংলাদেশের পেছনে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিত। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজের দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে কাজ করে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। দেখুন, 5 আগস্ট পর্যন্ত ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। এই বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। এক্ষেত্রে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বড় শক্তির সাথে স্বার্থ অক্ষুণ্ণ রাখতে নিজেদের সব ধরনের প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্দিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি? সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। ভারতীয় মিডিয়ার ভূমিকা দুদেশের মধ্যে সম্পর্কে সহায়ক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাগান উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। সাতক্ষীরায় জামায়াতে আমিরের কর্মী সমাবেশে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে, কেউ কিছু চাওয়ার আগেই পেয়ে যাবে। সাতক্ষীরা থেকে ফয়জুল হক বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ আলী। দীর্ঘ 17 বছর পর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর সমাবেশ করতে পেরে উচ্ছ্বসিত হয়ে কর্মী সভায় যোগ দেন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে সাতক্ষীরা সহ সারা দেশে নিপীড়ন ও নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে, সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের আইনকে তোয়াক্কা করে বিরোধী মতের উপর অমানসিক নির্যাতন করেছে। আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সকল অনিয়ম দূর করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার হবে, গির্জা পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। ইউসুফ আলী, মাই টিভি। আমাদের দেশটি দেশি বিদেশি একটি গোষ্ঠী দেশের সৌহার্দ্য বিনষ্ট করার চেষ্টায় খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে 1 কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হবে জানিয়ে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সেই সাথে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলছে মন্তব্য করে তিনি বলেন, অতি শীঘ্রই প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। যারা অপরাধ করবেন, ব্যক্তি হোক সংগঠন হোক, তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি শেখ হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন গণমানুষের আকাঙ্ক্ষার এই বিপ্লব সফল না হয়। তবে কোনোভাবেই এই সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব শেখ হাসিনা রাখবে না। সকালে নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ বিভাগে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় শহীদ 55 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, 5ই আগস্টে অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেয়া হয়নি, তাদের বাড়িতে থাকতে দেয়া হয়নি, তাদের হয়রানি করা হয়েছে। এখন যদি খুনি হাসিনা আসে আবার তা করা হবে। সেই জায়গা থেকে সবার দায়িত্ব, যে স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা। এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। মামলায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করা হয়েছে। আজ নগরের কোতোয়ালি থানার আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ঘটনার 3 দিন পরে মামলাটি দায়ের করেন। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 115 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 400 থেকে 500 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন খুনের শিকার আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম। এদিকে আলিফ হত্যা মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত 39 জনকে আটক করা হয়েছে জানিয়ে হত্যা এবং হামলার ঘটনায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সম্পৃক্ততা খুঁজে পেলে তাকেও আসামি করা হবে বলে জানায় পুলিশ। তাকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। যদি কোনো পর্যায়ে তার জড়িত থাকা, তার উস্কানি বা কোনো বিষয় এখানে জড়িত থাকে, অবশ্যই তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার এবং মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় রোববার ঘোষণা করা হবে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। শনিবার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 23শে অক্টোবর গ্রেনেড হামলার এবং মামলার ডেথ রেফারেন্স, সেই সাথে আপিল শুনানির জন্য বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত বেঞ্চে পাঠানো হয়। 31 অক্টোবর এই মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে 21 নভেম্বর বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রাখেন। দেশের অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন এবং সেই সাথে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্টকে সরানো হয়েছে সেই ঐক্য ধরে রেখে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে অপর এক কর্মসূচিতে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় গণফোরামের সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পতিত স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। ধর্মের নামে
যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলোর আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করেছে। কেউ কখনোই আমরা একে অপরের প্রতি কোনো ধরনের হিংসা প্রতিহিংসায় ভুগিনি। ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিগত দিনের আন্দোলনরত সকল দলের দাবি বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অপরাধী যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, অপরাধ যে করে পার পাবে না তা বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর চিকিৎসক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ জড়িত ৩ জনকে গ্রেফতার করে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এছাড়াও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও জানান ডিএমপির এই উপপুলিশ কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর হাজারীবাগে গেল 15 নভেম্বর মধ্যরাতে চাঞ্চল্যকর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার একেএম আব্দুর রশিদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নাইম খান, জাহিদুর রহমান রিফাত ও আবু তাহের নামে 3 জনকে। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে দেয়াল টপকে ডাক্তার একেএম আব্দুর রশিদকে নৃশংসভাবে হত্যা করে তারা। এ সময় নিহতের স্ত্রী সুপিয়া রশিদের আত্মচিৎকারে পালিয়ে যায় খুনিরা। এরপর প্রযুক্তির সহায়তায় আর সিসিটিভি ক্যামেরার ফুটেজ শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যা মামলার সংবাদ সম্মেলন করেন ডিএমপি। এ সময় রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, অপরাধী যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, অপরাধ করে কোনো পার পাবে না। সে যেই হোক, এটার ব্যাপারে জিরো টলারেন্স আমাদের সব লেভেলেই থাকে, বা সবাই বলবে, আমরা বলবোই অপরাধীরা অপরাধ করে পার পাবে না। এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দিব যে সে যেই অপরাধী হোক, আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি। চিকিৎসক হত্যার ঘটনায় জড়িতদের কাছ থেকে একটি চাকুসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে বলে জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। এই হত্যাকাণ্ডটা ঘটানোর পরে যেখানে চাকুটা রেখে গিয়েছিল, তো ওই চাকুটা আমরা তো ওরা দেখানোর মতোই আমরা উদ্ধার করেছি। এখন এইটা হচ্ছে আমাদের বিষয়, ওরা যেভাবে দেখাইছে, আসামি যেভাবে দেখাইছে সে ওরা পাইছে। এটা হয়তো বা 164-এও আসবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতির কারণে তিস্তা নদী সহ গুলোকে মেরে ফেলা হয়েছে। জলাশয়গুলোকে বাঁচিয়ে রাখতে বাণিজ্য স্থান এর ব্যবহার করতে না দেয়া আহ্বান জানান। দুপুরে রংপুরের গংগাছড়া উপজেলার কচুয়া বাজারে স্থানীয় উপজেলা প্রশাসন এবং তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। ভূমি মন্ত্রণালয় যেন বাণিজ্যিক কারণে জলাশয়গুলো না দেয়, তাদেরকে যেখানে পানি আছে সেখানে এটা মৎস্যজীবীদেরকেই দিতে হবে, কারণ এটা জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের 5 বিভাগের উপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরই মধ্যে শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সন্ধ্যার মধ্যে সাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফিনজাল উপকূল অতিক্রম করলে বাংলাদেশের তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানান আবহাওয়াবিদ KH হাফিজুর রহমান। SM তানভীরের রিপোর্ট।
আগামী 15 দিনে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে দেশের 5 বিভাগ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাকি 3 বিভাগ ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে শৈত্যপ্রবাহ একটু পরে আসবে। তবে অবকাঠামোগত কারণে ঢাকায় শীতের অনুভূতি একটু কম হয় বলে জানালেন আবহাওয়াবিদ। ঢাকার বৈশিষ্ট্য সারা দেশের চাইতে আলাদা। জনসংখ্যা বলেন, স্ট্রাকচার বলেন, কাঠামোগত দিক দিয়ে সবকিছু আলাদা। মানে ঢাকাতে আমরা শীত কখন পাই? আসলে যখন দেখি যে বৃষ্টি হচ্ছে শীতের সময়, অথবা আকাশ মেঘলা, আকাশ সূর্যের আলো আসছে না, অথবা একটানা কুয়াশা, এই সময়গুলোতে মনে হয় যে ঢাকাতে শীতের অনুভূতিটা। এরই মধ্যে শীত বাড়তে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলের শহরগুলোতে। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টার কথা, সর্বনিম্ন যে তাপমাত্রা তেঁতুলিয়াতে আসছে 10 ডিগ্রি, মানে শৈত্যপ্রবাহের কাছাকাছি, কিন্তু রাতের তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। ঘূর্ণিঝড় ফিনজালের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে ঢাকার কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় প্রভাবে আতঙ্কের কোনো কারণ নেই, শুধু হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। SM তানবীর, মাই টিভি, ঢাকা। গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের আক্রমণে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের উপর পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে আক্রমণ এবং ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সারা দেশের পেশাজীবীদের প্রতিবাদের অংশ হিসেবে শনিবার রাজধানীর মতিঝিল কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি র্যালি করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক জাহিদ হোসেন। এছাড়াও সংগঠনটির সমন্বয়ক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিবিএ নেতা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের সমন্বয়ক মিরাজ হোসেন এবং ফয়েজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সেই ষড়যন্ত্র শুধু হচ্ছে চট্টগ্রামেই থেমে থাকে নাই, তারা গতকালকেও সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে তারা হচ্ছে আমাদের বিশৃঙ্খলা তৈরির অপপ্রয়াস চালিয়েছে। আমি অর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে এই আওয়ামী ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে যোগ সাজসে কৃষি ব্যাংকের বিভিন্ন দুর্নাম বদনামি করার অপপ্রচেষ্টা চালাচ্ছেন। আমরা এটার প্রতিবাদ জানাই এবং আগামী দিনে বাংলাদেশ কৃষি ব্যাংকের সুন্দর প্রশাসন এবং যারা আজকে এখানে ছিলেন ফ্যাসিবাদী, তারা এখন কৃষি ব্যাংকের নাই। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একটা অফিসারদের একটা অংশ তারা এখানে তাদের পদোন্নতির নীতিমালার বাইরে যে তারা পদোন্নতি চাচ্ছে এবং ব্যাংকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এবং তাদের পিছনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখানে তারা উস্কানি দিচ্ছে।